তো আমরা আমরা কি হচ্ছে যে যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে নিউট্রিশনাল অ্যান্ড ডাইজেশনাল ডিসঅর্ডার। তাহলে ডিসঅর্ডার সংক্ষেপে যদি লিখি ডিসঅর্ডার ডিসঅর্ডার of digestive system, disorder of digestive system। অর্থাৎ এই সিস্টেম রিলেটেড কি কি ডিসঅর্ডার আছে সেটা আমাদেরকে শিখতে হবে। এই সিস্টেম রিলেটেড কি কি ডিসঅর্ডার আছে বা রোগগুলো আছে সেটা আমাদেরকে শিখতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, একটা ফিগার এঁকে নেব। তাহলে এর রিলেটেড ডিসঅর্ডার গুলো আছে। ডাইজেস্টিভ সিস্টেম। তো এক নম্বর ডিসঅর্ডার PCM। তো এর ফুল ফর্ম হচ্ছে প্রোটিন ক্যালোরি মালনিউট্রিশন। প্রোটিন ক্যালোরি মালনিউট্রিশন এটা কখন হয়? যখন সদ্যজাত শিশু হয়েছে, ঠিক আছে, ওর খাদ্যের মধ্যে উপযুক্ত পরিমাণে প্রোটিন যদি না সাপ্লাই হয়, অর্থাৎ খাদ্যের মধ্যে প্রোটিনিয়াস ফুড যদি না থাকে, তাহলে ওর যে ডিজিজ হবে সেই ডিজিজের নাম হয়ে গেল প্রোটিন ক্যালোরি মালনিউট্রিশন। বা অনেক বই কি হচ্ছে যে এরকম করে পাবে প্রোটিন এনার্জি মালনিউট্রিশন বা PEM। এনার্জি মালনিউট্রিশন, ঠিক আছে। এই প্রোটিন এনার্জি মালনিউট্রিশন এটা হওয়ার প্রধান রিজন কি হচ্ছে? প্রোটিন জাতীয় খাদ্যের অভাব। প্রোটিন জাতীয় খাদ্যের কি হচ্ছে যে অভাব থাকছে। 2 নম্বর কি হচ্ছে, যদিও প্রোটিন জাতীয় খাবারটা খেলো তবে কি হচ্ছে এই বডির মধ্যে ওর ডাইজেশনটা ঠিক মতো হবে না, ডাইজেশনটা হচ্ছে না। ডাইজেশন যদিও হলো তাহলে কি হচ্ছে যে অ্যাবজর্পশনটা হচ্ছে না, ঠিক আছে। অর্থাৎ এই সকল ক্রিয়াগুলো যদি না সম্পন্ন হয় তাহলে ডাইজেশন হচ্ছে না। মানে কি হচ্ছে যে কি এর যে গ্ল্যান্ডগুলো আছে, এই গ্ল্যান্ডগুলো ঠিক মতো এদের কি হচ্ছে যে পাচক রস যেটা আছে, ঠিক আছে, ডাইজেস্টিভ জুস যেটা আছে ডাইজেশন করার জন্য গ্ল্যান্ডগুলো জুস এটা ঠিক মতো ক্ষরণ করছে না। ক্ষরণ করতে গেলে কি হচ্ছে যে ডাইজেস্ট হবে, সেটা যদি না হয় তাহলে কি হচ্ছে যে ডাইজেশনটা হবে না। এটা একটা ব্যাপার হয়ে যাবে। 1 নম্বর প্রোটিন খাচ্ছে না, 2 নম্বর কি হচ্ছে যে ঠিক মতো ডাইজেস্টটা হচ্ছে না। 3 নম্বর কি হবে যে যার ক্ষেত্রে আছে অর্থাৎ এই শিশুটা এর
বাবা মা যদি দরিদ্র সীমার নিচে বসবাস করে, অর্থাৎ কি হচ্ছে যে ওদের দেহের স্ট্রাকচারটাই হ্যাঁ মানে দরিদ্র প্রকৃতির আছে, অর্থাৎ গরিব শ্রেণীর মানুষ হয়ে যদি থাকে হ্যাঁ, তাহলে ওদের দেহের মধ্যে ঠিক মতো কী হচ্ছে যে প্রোটিন জাতীয় খাদ্যের অভাব থাকবে। এই জন্য কী হচ্ছে যে এদেরকে সহজে এই রোগটা হয়ে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে যে কি প্রোটিন এনার্জি মালনিউট্রিশন যেটা আছে এটাকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, ঠিক আছে। এক ম্যারাসমাস আর 2 নম্বর হচ্ছে কোয়াশিওকর। এক ম্যারাসমাস, দ্বিতীয় হচ্ছে কোয়াশিওকর। তো ম্যারাসমাস কাকে বলবো? যখন 6 মাস থেকে 6 মান্থ থেকে 1.5 বছর বয়সের শিশু থাকবে, আর এর মধ্যে যদি ওই শিশুটা প্রোটিন জাতীয় খাদ্যের অভাবে ভুগে, তাহলে ওর দেহের মধ্যে যে রোগটা হবে সেটা হচ্ছে ম্যারাসমাস। তাহলে ম্যারাসমাসকে কীভাবে চিনব? ছেলে কি হচ্ছে যে কি ওর দেহের যে বৃদ্ধি আছে সেই বৃদ্ধি হবে না, দেহের মধ্যে কি হচ্ছে যে ক্ষয় প্রকৃতির রোগ দেখা দিবে, অর্থাৎ দেহের মানে কি হচ্ছে যে চামড়াগুলো যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে কি হচ্ছে যে ঝুলতে থাকবে। এই সকল রোগগুলো কি হচ্ছে যে আমরা দেখতে পাবো। তাহলে ধরে নিব যে ম্যারাসমাস হয়েছে। আর কোয়াশিওকর কোনটাকে ধরবো? যদি 1.5 বছর কিংবা 2 বছর 2 ইয়ার্স 2 থেকে 4 বছর এর মধ্যে যদি প্রোটিন জাতীয় খাদ্যের অভাবে কিংবা হয়তো এটার অভাব অর্থাৎ ডাইজেশনের অভাবে যে রোগটা হবে সেটা হয়ে যাবে কোয়াশিওকর। তাহলে কোয়াশিওকর যদি হয় তাহলে কিভাবে আমরা চিনব কোয়াশিওকর কিরকম হয়েছে? তো ওর দেহের মধ্যে কি হচ্ছে যে লিপিড জাতীয় পদার্থ যেগুলো আছে সেগুলোর পরিমাণ বেড়ে যাবে। আর চেহারার মধ্যে কি হবে? চেহারার মধ্যে যেহেতু লিপিড বেড়ে যাবে এবং জল কি হচ্ছে যে কি চারিদিক থেকে মানে ওর চেহারার মধ্যে ঢুকবে, হ্যাঁ মানে ফাঁকা জায়গায় একটা কি হচ্ছে যে কি ওরকম করে থাকবে না। আর যদি জল ঢুকে যায় তাহলে মানে চেহারাটা দেখে মনে হবে যে কি পূর্ণিমার চাঁদের মতো এরকম গোলাকৃতি প্রকৃতির হয়ে যাবে। আর কি হচ্ছে যে কি সম্পূর্ণভাবে এরকম একটু মানে একটু কি হচ্ছে যে কি স্ফীত হয়ে যাবে বডিটা, যেহেতু মানে কি হচ্ছে যে লিকুইড যে আছে সেটা জমে যাওয়ার কারণ হবে। তো কোয়াশিওকর এরকম যদি থাকে তাহলে আমরা ধরে নেব যে কি কোয়াশিওকর হয়েছে। এবার একে কিভাবে প্রতিকার করব? কিভাবে প্রতিকার করা যাবে বা রিমেডি কিভাবে করা যাবে? যদি ম্যারাসমাস হোক কিংবা কোয়াশিওকর হোক, এদের প্রধান কারণ কি হচ্ছে? প্রোটিন জাতীয় খাদ্যের অভাব। তাহলে আমাদেরকে প্রোটিন জাতীয় খাদ্যের সাপ্লাই করতে হবে। 2 নম্বর পয়েন্ট কি হচ্ছে? 2 নম্বর পয়েন্ট এর দেহের মধ্যে যে সকল গ্ল্যান্ডগুলো আছে সেগুলো যাতে কি হচ্ছে যে উপযুক্তভাবে কাজ করে, এই জন্য এর শরীর চর্চাটা করতে হবে। শরীর চর্চা অর্থাৎ শিশুর ক্ষেত্রে মেনলি তো গ্ল্যান্ডের ব্যাপারটা ওরকম থাকছে না, তাহলে ও ডাইজেশন করে এই প্রকৃতির কি হচ্ছে যে নরম নরম করে খাদ্যগুলো সাপ্লাই করতে হবে, যাতে ডাইজেস্ট ওরকম করার দরকার পড়ে না, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর কি হচ্ছে যে প্রসবের আগে কিংবা পরে মায়ের প্রতি খুব যত্ন বা কেয়ার নিতে হবে। সেটা মধ্যবিত্ত ফ্যামিলিরই হোক কিংবা যে কোনো ধরনের ফ্যামিলিরই হোক, তার ব্যাপারে কি হচ্ছে যে কেয়ার নিতে হবে। আর 4 নম্বর কি হচ্ছে, এটাতে যদি না হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, চিকিৎসকের সঙ্গে দেখা করতে হবে, কথা বলতে হবে যে এইরকম ব্যাপার হয়েছে, কি করা যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? 1 নম্বর ডিজিজ হচ্ছে পিসিএম, 2 নম্বর ডিজিজ হচ্ছে ইনডাইজেশন। বা অজীর্ণতা। অজীর্ণতা এটা এই ডিজিজটা মেনলি কজেস অফ ইনডাইজেশন।
পজিটিভ কি কারণে হবে? যদি মশলা জাতীয় খাদ্য যেটা আছে, পয়েন্ট নাম্বার 1, মশলা জাতীয় খাদ্য যেটা আছে সেটা যদি বেশি খায়, অর্থাৎ যে তরকারিটা খাচ্ছে ওর সঙ্গে মশলা বেশি করে দিচ্ছে, এইরকম খাবার যদি খায় তাহলে কি হচ্ছে যে অজীর্ণতা হয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট কি হচ্ছে, যদি বারবার খাবার খায়, অর্থাৎ একজন সুস্থ স্বাভাবিক মানুষের বেঁচে থাকার জন্য দিনে কি হচ্ছে যে কি 3 বার খাওয়ার দরকার পড়ছে, এবং সেটা কি কিভাবে খেতে হবে? আমাদের যে পাকস্থলী আছে বা স্টমাক আছে এটাকে 3টি ভাগে ভাগ করতে হবে। একটা ভাগের মধ্যে কি হচ্ছে যে খাদ্য থাকবে, দ্বিতীয় ভাগ যেটা আছে ওর মধ্যে জল থাকবে, আর একটা ভাগ যেটা আছে সেটা সম্পূর্ণ ফাঁকায় রেখে দিতে হবে। এইরকম করে কি হচ্ছে যে কি 3 বার দিনে খাবারটা গ্রহণ করতে হবে। এখন কোনো মানুষ কি হচ্ছে যে কি দিনে 3 বারের জায়গায় 5 বার 6 বার যদি খাবার খায় তাহলে ওর অজীর্ণতা হতে কি হচ্ছে যে কি বাধ্য হয়ে যাবে, ওর ক্ষেত্রে অজীর্ণ হবেই হবে, ঠিক আছে? আর যদি অজীর্ণ হয়ে যায় তাহলে কি কি ধরনের সিমটমস দেখা যাবে? কি সিমটমস দেখা যাচ্ছে, মানে কি ধরনের চিনব? পয়েন্ট নাম্বার 1, সব সময় মনে হবে যেন পেট ভরে আছে, এইরকম ভরে আছে, ঠিক আছে? দ্বিতীয় নম্বর কি হচ্ছে যে কি তোর পাকস্থলী থেকে এক ধরনের মানে কি হচ্ছে যে দুর্গন্ধযুক্ত যেটা বায়ু আছে সেটা কি হচ্ছে যে কি আমাদের মুখ দিয়ে সেটা বাইরের দিকে বের হবে। আর 3 নম্বর যেটা আছে সেটা কি হচ্ছে যে খাওয়ার প্রতি আমাদের ওরকম অজীর্ণ যদি হয়ে যায় খাওয়ার প্রতি আগ্রহ যেটা আছে সেই আগ্রহটা শেষ হয়ে যাবে। 4 নম্বর কি হচ্ছে যে আমাদের খিদা যেটা আছে খিদা সেটা মারা যাবে, অর্থাৎ খাওয়ার প্রতি কি হচ্ছে যে আগ্রহ স্বাভাবিকভাবে থাকবে না, যখন খিদা থাকবে না এইরকম জিনিসটা হবে। আচ্ছা, তাহলে রেমেডি কিভাবে আমরা প্রতিকার করব? কিভাবে প্রতিকার করব? পয়েন্ট নাম্বার 1, মশলা জাতীয় খাদ্য আমাদেরকে কম খেতে হবে, অর্থাৎ মশলাকে পরিহার করতে হবে। 2 নম্বর কি হচ্ছে, আমাদেরকে দিনে 3 বারই খাবার গ্রহণ করতে হবে, এবং প্রয়োজন পড়তে গেলে কি হচ্ছে যে ওর চেয়ে কম খাদ্য খেতে হবে, অর্থাৎ 2 বার খেতে হবে। তারপরে কি হচ্ছে যে কি আমরা যে পরিমাণের খাদ্যটা খেয়েছি এই খাদ্যটা যাতে ডাইজেস্ট হয় এই জন্য কি হচ্ছে যে আমাদেরকে দৌড়াতে হবে বেশি করে, অর্থাৎ যে ফিজিওলজিক্যাল ফাংশন আছে আমাদের হিউম্যান বডির মধ্যে, দেহের মধ্যে, এই ফাংশনগুলোকে সম্পন্ন করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই অজীর্ণ জিনিসটাকে মানে কি হচ্ছে যে কি দূরে সরাতে পারবো। তারপরে যেটা রোগটা শিখবো, কনস্টিপেশন। অর্থাৎ কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য কাকে বলবো? যখন কোনো হিউম্যান বডির মধ্যে আমরা দেখব যে কি ওর যে বায়ু নালী আছে অর্থাৎ এনাস আছে, এই এনাস দিয়ে খুব শক্ত প্রকৃতির মল নির্গত হচ্ছে, এবং যখন মল নির্গত হচ্ছে তখন প্রচুর পরিমাণে কি হচ্ছে যে কি ব্যথা করবে, কষ্ট হবে। এইরকম সিচুয়েশনে যদি হয় তাহলে এটা আমরা কি বলবো, কোষ্ঠকাঠিন্য হয়েছে বা কনস্টিপেশন হয়েছে, ঠিক আছে? তো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যর কারণ কি থাকে? 1 নম্বর, কজেস অফ কনস্টিপেশন। 1 নম্বর কি হচ্ছে, ও যে খাবারটা গ্রহণ করছে সেই খাওয়ার মধ্যে কোনো ফাইবার থাকে না, অর্থাৎ খাদ্যের মধ্যে কোনো তন্তু থাকে না, ফুড ফাইবার এর অভাব থাকে। ঠিক আছে? মানে খাদ্যের মধ্যে কোনো হয়তো ফলমূল যে খাবে, হয়তো পেয়ারা খাচ্ছে, আপেল খাচ্ছে, এই যে ফলমূল প্রকৃতির যে সকল খাদ্য আছে সেগুলো কি হচ্ছে যে ও অ্যাভয়েড করে চলে, এই জন্য কি হচ্ছে ওর কনস্টিপেশন হবে। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ কি হচ্ছে, ও
জলের পরিমাণ সেটা খুবই কম খায়, অর্থাৎ খাওয়ার পরে কি হচ্ছে আমরা জানি যে কি 3 ভাগের মধ্যে 1 ভাগ জল রাখতে হবে, ঠিক আছে। তো ও জল খুবই কম খাবে, অর্থাৎ জল খায় না বললেই চলে। এই জন্য কি হচ্ছে যে কি ওর যে মলটা তৈরি হচ্ছে সেই মলটা তৈরি হতে গিয়ে সেটা জলটা সাপ্লাই পাচ্ছে না, এই জন্য ওটা বেশি পরিমাণে শুকনো প্রকৃতির হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে 3 নম্বর কি হচ্ছে, ওর জল যে সামান্য কিছু জল যদিও খায়, ঠিক আছে, তারপরে কি হচ্ছে যে ওর ফিজিওলজিক্যাল ফাংশন, মানে বডির যে ফাংশন আছে, হ্যাঁ ফাংশন, হ্যাঁ, কিংবা হয়তো ব্যায়াম যেটা আছে, অর্থাৎ ঘোরাফেরা চলাফেরা যেটা করতে হয়, মুভ করতে হয়, হ্যাঁ, মানে যেটা আমাদেরকে নিত্য প্রয়োজনীয় যেগুলো কাজগুলো আছে সেগুলো ছাড়াও একটু কী হচ্ছে যে আমাদেরকে একটু শরীর চর্চা করতে হয়। এই শরীর চর্চার পরিমাণটা খুবই কম আছে। আর যখনই এই পরিমাণটা থাকবে তখন কি হচ্ছে, ওর যে ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত আছে, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন, এর মধ্যে পেরিস্টলসিস প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, তখন পেরিস্টলসিস প্রক্রিয়ার পরিমাণটা কি হচ্ছে যে কমে যায়। হ্যাঁ, আর যদি কমে যায় তখন কি হচ্ছে যে খাদ্যের আনডাইজেস্টেড ফুড যেগুলো আছে সেগুলো কি হচ্ছে যে কলনের মধ্যে, রেকটামের মধ্যে এগুলোতে জমা হতে থাকে। জমা হতে 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 কি হচ্ছে যে ফিল আপ বা ভর্তি হয়ে যায়। আর ভর্তি যখন হয়ে যাবে তখনই কি হচ্ছে যে শুকনো প্রকৃতির হয়ে যাবে। আর আমাদের বডি সিস্টেম এর মধ্যে যে মলটা বা স্টুলটা আছে এটা থেকেও যে মানে রস, অর্থাৎ কি হচ্ছে যে জলীয় অংশ যেটা আছে সেটা কি হচ্ছে যে অ্যাবজর্ব করতে থাকে। আর অ্যাবজর্ব করতে গেলে মলটা কি হচ্ছে যে শুকনো প্রকৃতির হয়ে যাবে। তাহলে মেন রিজন হলো এগুলো আছে, ব্যায়াম খুব কম করে। আচ্ছা, তাহলে সিমটমস কি দেখে আমরা চিনবো যে একে কনস্টিপেশন হয়েছে? সিমটমস, আচ্ছা, তো আমরা সহজে বুঝতে পারবো যে কি ও যখন মল ত্যাগ করবে তখন প্রচুর পরিমাণে কষ্ট হবে, ঠিক আছে। আর কি হচ্ছে যে কি শুকনো শুকনো মলগুলো বের হবে, যেগুলো কি হচ্ছে যে কি প্রচুর কখনো কখনো কি হচ্ছে 3 নম্বর পয়েন্ট যদি বলি তো কখনো কখনো কি হচ্ছে যে কি এটা দিয়ে ব্লাড নিচের দিকে পড়তে থাকবে, অর্থাৎ এর ওয়ালটাকে একেবারে প্রচুর শক্তি দিয়ে বাইরে বের করতে হচ্ছে বলে কি হচ্ছে যে এখান থেকে মলটা নির্গত হতে বাধ্য হয়ে যাচ্ছে, মানে এটা ব্লাডটা নির্গত হতে বাধ্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে রেমেডি কিভাবে আমরা এটা প্রতিকার করব? তো 1 নম্বর পয়েন্ট কি হচ্ছে, যেটা আমাদের এটা আছে সেটা উল্টে দিতে হবে। প্রচুর পরিমাণে ওকে ফলমূল খেতে হবে, অর্থাৎ যে খাদ্যের মধ্যে ফাইবার থাকে, হ্যাঁ, খাদ্যের মধ্যে খাদ্যতন্তু থাকে, এই প্রকৃতির খাদ্যটাকে ওকে গ্রহণ করতে হবে। আর কি হচ্ছে যে কি মানে জল বেশি বেশি করে খেতে হবে, যাতে কি হচ্ছে যে দেহের মধ্যে ওর জলের অভাব না হয়। আর জলের অভাব হতে গেলেই তো এই জিনিসটা মেনলি দেখা যাচ্ছে। হ্যাঁ, 3 নম্বর কি হচ্ছে যে কি ওকে রেগুলার দৈনিক কি হচ্ছে যে কি সকালে উঠে দৌড়াতে হবে। আর যদি দৌড়াই তাহলে ওর পেরিস্টলসিসের প্রক্রিয়া যেটা আছে মেকানিজমটা সেটা বেড়ে যাবে। আর বাড়তে গেলে তার কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, এরপরে যে ডিজিজটা আমরা পড়বো সেটা হচ্ছে ভূমিটি। ভূমিটি বা বমি। তো বমি কাকে বলছে? যখন আমাদের যখন কি হচ্ছে আমাদের এই যে ডুওডিনাম আছে, ডুওডিনাম, এটা স্টোমাক, যখন আমাদের আনডাইজেস্টেড ফুড
তাহলে ভমিটিং বা বমি কাকে বলবো, যে প্রক্রিয়ায় আনডাইজেস্টেড বা খাদ্যের অপাচ্য অংশগুলো আমাদের পাকস্থলী থেকে কি হচ্ছে যে কি গ্রাসনালী হয়ে, হ্যাঁ, বা ইসোফেগাস হয়ে মুখ বা বাক্যাল ক্যাভিটির মধ্যে দিয়ে মুখ ছিদ্র হয়ে বাইরের দিকে বেরিয়ে আসে, একে আমরা কি বলবো, ভমিটিং বলবো। ঠিক আছে। আর ভমিটিং শুধু যে স্টোমাক থেকে হবে এরকম না, ভমিটিং আমাদের যে ডুওডিনাম পোর্শন আছে এইখান থেকেও আনডাইজেস্টেড ফুড যেটা আছে সেটা বাইরের দিকে যেতে শুরু করে। তাহলে ভমিটিং হওয়ার রিজনটা কি হচ্ছে, কারণটা কি হচ্ছে, কজেস অফ ভমিটিং। আমাদের যে এখানে কি হচ্ছে যে স্ফিংটার মাসল আছে, কার্ডিয়াক স্ফিংটার মাসল, এই কার্ডিয়াক স্ফিংটার মাসলের ফাংশন কি হচ্ছে, এই কার্ডিয়াক স্ফিংটার মাসল এর কাজ হচ্ছে খাদ্যকে এই অংশ থেকে এই দিকে পাঠাও এবং এখানকার যে আনডাইজেস্টেড ফুড বা খাদ্য আছে সেটাই কি হচ্ছে যে এটা দিয়ে এই দিকে আসতে বাধা দিবে, সেটা হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার মাসলের কাজ। এখন ভমিটিং হওয়ার সময় এই যে স্ফিংটার মাসল যেটা আছে বা পেশি বলে যেটা আছে সেটা নিজের কার্যটাকে হারিয়ে দেয়। কেন হারিয়ে দেয়, কারণ যখন বমি হয় তখন এর মধ্যে এই যে স্টোমাক আছে, স্টোমাকের ভিতরে যে অন্তঃপ্রাচীরগুলো আছে এখানে আছে রিসেপ্টর সেলগুলো, রিসেপ্টর সেলগুলো আছে, সেগুলো খাদ্য গ্রহণ করবো তো সেগুলো কি হচ্ছে যে এইদিকে আসতে সাহায্য করছে, কিন্তু রিসেপ্টর সেল এরা বহির্বাহী নিউরনের দ্বারা কি হচ্ছে যে ব্রেনের সঙ্গে যুক্ত আছে আর অন্তর্বাহী নিউরনের দ্বারা আবার কি হচ্ছে যে এর সঙ্গে যুক্ত আছে। ভমিটিং এর সময় কি হচ্ছে এই রিসেপ্টর সেলগুলো বিপরীতমুখী চলন করতে শুরু করে দেয়, অর্থাৎ এই দিকে চলন করতে শুরু করে দেয়। আর দ্বিতীয় নম্বর কি হচ্ছে যে স্টোমাকের মধ্যে প্রচুর পরিমাণে হাই প্রেসার ক্রিয়েট হয়ে যায়, মানে যে কি হচ্ছে যে চাপ সৃষ্টি হবে, তখনই স্ফিংটার মাসল যেটা আছে এর নিজের কার্যক্ষমতা সেটা কি হচ্ছে যে হারিয়ে দিবে এবং খাদ্যের আনডাইজেস্টেড ফুড যেটা আছে সেটা বাইরের দিকে বের হয়ে চলে আসবে, এটাকে আমরা ভমিটিং বলছি। তো ভমিটিং হওয়ার রিজন বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকমের হবে, সবার ক্ষেত্রে কিন্তু একই রকমের হবে না। কারোর ক্ষেত্রে কি হচ্ছে যে বিশেষ এক ধরনের যদি গন্ধ চলে আসে তাহলে গন্ধ ওর নাকের কাছে কিংবা আসার সঙ্গে সঙ্গে কি হচ্ছে যে কি ও এই রিসেপ্টর সেলটা কি হচ্ছে যে অ্যাক্টিভ কন্ডিশনে চলে আসে আর তখন কি হচ্ছে যে ভমিটিং হয়ে যাবে। অনেক সময় কি হচ্ছে যে কেউ যদি সমুদ্র যাত্রা করে, সমুদ্রের উপর দিয়ে কি হচ্ছে যে 2 দিন 3 দিন ধরে কি হচ্ছে যে যাচ্ছে, তখন ওর ওই এনভায়রনমেন্টের মধ্যে ওর নিজেকে অ্যাডাপ্ট করতে পারবে না, অভিযোজন করতে পারবে না, তখন ওর বমি হওয়ার সম্ভাবনা থাকবে। 3 নম্বর পয়েন্ট কি হচ্ছে, কেউ যদি কি হচ্ছে যে কি পর্বত অর্থাৎ পাহাড়ি এলাকার মধ্যে যায়, হয়তো জীবনে কোনো দিন যায়নি, এইরকম মুহূর্তে কি হচ্ছে যে ও গেছে, হঠাৎ করে চলে গেছে, তখন ওর দেহের মধ্যে একটা কি হচ্ছে যে চাপ যেটা আছে সেটা কি হচ্ছে যে বেড়ে যায়, আর এই চাপটা ওর বডি সিস্টেম বা যেটা বডি সিস্টেমটা আছে অর্থাৎ ওর যে ইমিউনিটি পাওয়ার আছে ওই ইমিউনিটি পাওয়ার এই চাপটাই কি হচ্ছে যে কন্ট্রোল করতে পারছে না, তখন ওর দেহের স্টোমাকের মধ্যে আনডাইজেস্টেড ফুডটা বাইরের দিকে বের হতে বাধ্য হয়ে যায়। তাহলে এইরকম করে এগুলোই হচ্ছে কজেস বা কারণ। সিমটমস কি দেখে আমরা বুঝবো, কি দেখে বুঝবো, এটা কিছু যখন কোনো মানুষ বমি করছে অর্থাৎ বাইরের দিকে কি হচ্ছে যে খাদ্যের অপাচ্য অংশটা বের করছে, এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা বমি হচ্ছে, তাহলে সিমটমস ওরকম দেখার কিন্তু কোনো ব্যাপার নেই। তাহলে এটাকে রেমেডি, প্রতিকার, কিভাবে আমরা প্রতিকার করব। তাহলে প্রতিকার করার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, এক যার প্রতি যেটা কি হচ্ছে যে কি অ্যাক্টিভ আছে অর্থাৎ যার কারণে মানে কি হচ্ছে যে কি বমি হচ্ছে ওই জিনিসটাকে অ্যাভয়েড করে চলতে গেলেই কি হচ্ছে যে বমিটা আর হবে না। অর্থাৎ কারোর ক্ষেত্রে হয়তো গাড়ির ধোঁয়া চলে এসেছে, ঠিক আছে, তাহলে গাড়ির ধোঁয়া আসার সঙ্গে সঙ্গে ওর বমি হয়ে যাবে, তাহলে ওই ব্যক্তিকে কী করতে হবে, গাড়ির ধোঁয়া যাতে না আসে এই জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে।
হ্যাঁ অ্যাভয়েড করতে গেলে কি হচ্ছে যে ওর ক্ষেত্রে আর হবে না। 2 নম্বর কি হচ্ছে যে পাহাড়ি এলাকা কিংবা হয়তো সমুদ্র এলাকার মধ্যে যদি গমন করতে হয়, অর্থাৎ ওদিকে ভ্রমণ যেতে হয়, তাহলে আমাদেরকে উপযুক্ত পরিমাণে মেডিসিন নিয়ে যেতে হবে। যদি আগে থেকে আমরা মেডিসিনটা খেয়ে নিই, অর্থাৎ কি হচ্ছে যে চিকিৎসকের যদি পরামর্শ অনুযায়ী চলি, চিকিৎসকের সঙ্গে কথা বলে যাই, তাহলে আমাদের এই বমি হওয়ার সম্ভাবনা আর থাকছে না। তাহলে এইভাবে কি হচ্ছে যে আমরা প্রতিকার করব বমি জিনিসটাকে। অর্থাৎ তাহলে এগুলো ডাইজেস্টিভ সিস্টেম এর সঙ্গে রিলেটেড ডিজিজগুলো আছে। এরপরে আমরা শিখব জন্ডিস। জন্ডিস, তো জন্ডিস কাকে বলবো? কোনো মানুষের দেহের মধ্যে যদি বডির কালার যেটা আছে, কালারের পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ কি হচ্ছে যে দেহের যে বডি কালার সেটা কি হচ্ছে যে কি হলুদ রকমের যদি হয়ে যায়, তারপরে ওর চোখের কনজাংটিভা যেটা আছে সেটা কি হচ্ছে যে কি হলুদ রকমের হয়ে গেছে, এইরকম। অর্থাৎ কি হচ্ছে যে কি দেহের মধ্যে বিলিরুবিন এবং বিলিভারডিন এই জাতীয় পদার্থের কি হচ্ছে যে কি পরিমাণটা বেড়ে যায়, তাহলে ওর যে রোগটা হবে সেটা কি হচ্ছে যে কি জন্ডিস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে জন্ডিস কত প্রকারের হয়? hemolytic jaundice, hepatocellular jaundice, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে obstructive jaundice। জন্ডিস, তাহলে আমরা দেখছি যে 3 প্রকারের জন্ডিস হয়ে থাকে। এবার আমরা দেখব যে হিমোলাইটিক জন্ডিস কাকে বলছে। হিমোলাইটিক জন্ডিস কাকে বলছি? যদি হিউম্যান বডির মধ্যে প্রচুর পরিমাণে আরবিসি যেগুলো আছে এগুলো রাপচার হয়ে যায়, আরবিসি বা লোহিত রক্ত কণিকা, বা রেড ব্লাড কর্পাসকল যেটা আছে সেটা কি হচ্ছে যে রাপচার হয়ে যায়। তাহলে আরবিসি যদি রাপচার হয়ে যায়, অর্থাৎ এই যদি রাপচার হয়ে যায়, তাহলে কি উৎপন্ন হবে? দেহের মধ্যে প্রচুর পরিমাণে ব্লাডের মধ্যে ছড়িয়ে পড়বে বিলিরুবিন প্লাস বিলিভারডিন। বিলিভারডিন এই 2 ধরনের কম্পোনেন্ট এর পরিমাণ কি হচ্ছে যে প্রচুর পরিমাণে ব্লাডের মধ্যে বেড়ে যাবে। ঠিক আছে, আর যদি বেড়ে যায় তাহলে ওর বডি কালারটা ইয়েলো কালার হতে বাধ্য হয়ে গেল, ইয়েলো কালার হতে বাধ্য হয়ে যাবে, অর্থাৎ ওকে জন্ডিস হবে। আর এই ধরনের জন্ডিসকে আমরা বলবো হিমোলাইটিক জন্ডিস। ঠিক আছে, এবার আমরা দেখব যে কি হেপাটোসেলুলার জন্ডিস কি হচ্ছে। হেপাটোসেলুলার জন্ডিস কোনো কারণে ওর লিভার যেটা আছে, লিভার এর মধ্যে কোনো ডিজিজ যদি দেখা দেয়, ঠিক আছে, অর্থাৎ লিভার সাইরোসিস হতে পারে, কিংবা হয়তো কি হচ্ছে যে লিভার হয়তো কি হচ্ছে যে পচতে শুরু করেছে, কিংবা লিভারের অন্য কোনো ডিজিজ যদি হয়ে থাকে, ঠিক আছে, তাহলে ডিজিজ হওয়ার জন্য মেইনলি ডিজিজ হওয়ার জন্য লিভারের কি হচ্ছে
আরবিসি গুলো রাপচার হতে গেলে এই দুই ধরনের কম্পোনেন্টের পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে। তখন যে জন্ডিসটা হবে সেটা হয়ে গেল হেপাটোসেলুলার জন্ডিস, ঠিক। আচ্ছা, তারপরে অবস্ট্রাকটিভ জন্ডিস কাকে বলো? দেখো, অবস্ট্রাকটিভ জন্ডিস কি হচ্ছে যে এখানে কি হচ্ছে যে পিত্তথলি আছে, বাইল আছে, তো বাইল এটা কি হচ্ছে যে বাইল ডাক্ট এর মাধ্যমে এরকম যুক্ত আছে, এবং লিভার যেটা আছে কমন হেপাটিক ডাক্ট এগুলো যেগুলো আছে এরা সবাই কি হচ্ছে যে এর সঙ্গে যুক্ত আছে। এখানে এসে পিত্তরস যদি ক্ষরিত হয় তখনই কি হচ্ছে যে এই খাদ্য ডাইজেস্ট হবে, না হলে আনডাইজেস্টেড হয়ে থেকে যাবে, ঠিক আছে। এখন এই খাদ্যকে পাচন করার জন্য এখান থেকে কি হচ্ছে যে বাইল বা পিত্তরস ক্ষরিত হতে হচ্ছে। কোনো কারণে এই ছিদ্রের মধ্যে ছিদ্র মানে যে ক্যানেল আছে, ক্যানেল বা ধরুন যে এই যে ক্যানেল যেটা আছে অর্থাৎ ডাক্ট যেটা আছে, ডাক্ট যেটা আছে এটা এর মধ্যে কোনো ধরনের হয়তো ফরেন পার্টিকেলস চলে আসলো, ঠিক আছে, ফরেন পার্টিকেলস, কিংবা হয়তো কি হচ্ছে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস এসে কি হচ্ছে যে এই ডাক্টটাকে ব্লক করে দিল, এটা হতে পারে, এটা একটা কারণ হতে পারে। কিংবা হয়তো কারোর সঙ্গে হয়তো ঝগড়া করছে কিংবা কিছু করছে, ওর কি হচ্ছে যে লড়াই করার সময়, হ্যাঁ মানে হয়তো যুদ্ধে লড়াই করার সময় কি হচ্ছে যে এই ডাক্টটা হয়তো বন্ধ হয়ে গেছে। কিংবা হয়তো কেউ কি হচ্ছে যে হঠাৎ করে যে কোনো ভাবে যদি শরীরের মধ্যে আঘাত করে আর ডাক্টটা যদি বন্ধ করে দেয় তাহলেও কি হচ্ছে যে ওর ক্ষেত্রে যে জন্ডিসটা দেখা যাবে সেটা হয়ে যাবে অবস্ট্রাকটিভ জন্ডিস, ঠিক আছে। অর্থাৎ ওর ক্ষেত্রেও এইরকম সমস্যাগুলো দেখা যাবে, ওর ক্ষেত্রে এটা অবস্ট্রাকটিভ আমরা জন্ডিসটা দেখতে পাবো। হ্যাঁ, তাহলে এটা কিভাবে রিমেডি করব? এগুলো তো কোজেসের মধ্যেই হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে যে আমি টাইপসটাও শিখিয়ে দিলাম, টাইপস বললাম, ওর সঙ্গে সঙ্গে কি বললাম কোজেস বলে দিলাম, ঠিক আছে। এবার রিমেডি কিভাবে প্রতিকার করবে? কিভাবে প্রতিকার করবে? আমরা এখানে এই যে জন্ডিস যেটা হয়েছে, জন্ডিসের ক্ষেত্রে মুখ্য ভূমিকা গ্রহণ করছে যে অর্গানটা, তার নাম কি হয়ে যাচ্ছে, তার নাম হচ্ছে লিভার, ঠিক আছে। এই লিভার এর কি হচ্ছে যে আমাদের লিভার টেস্ট করাতে হবে, রীতিমতো কি হচ্ছে যে লিভার টেস্ট করাতে হবে। তাহলে লিভারের কি টেস্ট করাতে হবে? বাইল সিক্রেশন যে করছে, ঠিক আছে, অর্থাৎ লিভার সিক্রেশন টেস্ট করাতে হবে। লিভার যে পদার্থটা ক্ষরণ করছে, বাইলটা ক্ষরিত করছে, ওর মধ্যে কি আছে, ঠিক আছে, সেটা আমাদেরকে টেস্ট করাতে হবে, এটা একটা। আর এই টেস্ট করিয়ে আমাদেরকে ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে যে কি আমার এই লিভারটা নর্মাল কন্ডিশনে আছে কিনা। যদি নর্মাল কন্ডিশনে না থাকে আর নর্মাল কন্ডিশনে থাকে তাহলে লিভার টেস্ট করিয়ে কিংবা হয়তো লিভার সিক্রেশন টেস্ট করিয়ে সেটা ধরা পড়বে, আর সেই মতো কি হচ্ছে যে আমাদেরকে ওষুধ নিতে হবে, সেটার দ্বারা আমরা জন্ডিসটাকে দূর করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এরপরে যে রোগটা আমরা শিখবো সেটা হচ্ছে ডায়রিয়া। এরপরে আমরা শিখবো ডায়রিয়া। তো ডায়রিয়া কাকে বলছি, ডায়রিয়া কাকে বলবো, ডেফিনেশন। যখন কোনো মানুষের এনাস বা বায়ু ছিদ্র দিয়ে এনাস বা বায়ু ছিদ্র দিয়ে অল্প সময় অন্তর অন্তর, ঠিক আছে, পাতলা জলের মতো কি হচ্ছে যে মল নির্গত হচ্ছে, অল্প সময় অন্তর অন্তর হচ্ছে, সেই কন্ডিশনটাকে আমরা বলবো ডায়রিয়া। একটা ডায়রিয়া হয়ে গেছে। তাহলে রিজন কি কি কারণে ডায়রিয়া হয়? এক নম্বর ইনফেকশন,
ইনফেকশন, অর্থাৎ যদি আক্রান্ত হয়ে যায়, অর্থাৎ ইনফেকশন যদি হয়ে যায়, সংক্রমণ ঘটে যায়, তাহলে কি হচ্ছে, কি হবে, সেটাকে আবার দুটি ভাগে হতে পারে। এক নম্বর কি হচ্ছে, ইকোলাই যে ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়া যদি আক্রমণ করে দেয়, তাহলে আমাদের যে স্মল ইন্টেস্টাইন আছে, এই ইন্টেস্টাইনের মধ্যে জল এবং সোডিয়াম আয়ন যেটা আছে এবং জল আছে, এর অ্যাবজর্পশন সঠিকভাবে হবে না। অর্থাৎ অ্যাবজর্পশন যদি সঠিকভাবে না হয়, এদের বিনিময়টা যদি সঠিকভাবে না হয়, তাহলে কি হচ্ছে, জলটা কি হচ্ছে যে এর মধ্যে থেকে যাচ্ছে, আর যদি থেকে যায় তাহলে সহজে কি হচ্ছে যে এনার্জি দিয়ে বায়ু দিয়ে বাইরের দিকে বের হয়ে আসছে। আচ্ছা, বি নাম্বার, রোটা ভাইরাস। রোটা ভাইরাস যদি আক্রমণ করে দেয়, তাহলে সে কি হচ্ছে যে আমাদের স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের অ্যাবজর্পশন যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে দিবে, একদম নষ্ট করে দিবে, শেষ করে দিবে। আর যদি শেষ করে দেয়, তাহলে কি হচ্ছে, তখনও আমাদের ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থেকে যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যে কারণটা দেখতে পাবো সাইকোলজিক্যাল। সাইকোলজিক্যাল রিজন, এটা কখন হবে, কোনো মানুষ আছে, সাপোজ কোনো মানুষ আছে, হঠাৎ করে ওর দেহের মধ্যে পরিবর্তন হলো, হঠাৎ করে কি হচ্ছে যে কি ওর ফিজিওলজিক্যাল কোনো পরিবর্তন চলে আসলো দেহের মধ্যে। ঠিক আছে, হঠাৎ করে কি হচ্ছে যে কি আতঙ্ক লেগে গেল, কিংবা হয়তো ও কি হচ্ছে যে কোনো জিনিসের মধ্যে কি হচ্ছে যে নিজেকে নিয়োজিত করে ফেললো। ঠিক আছে, অর্থাৎ দেহের মধ্যে কোনো পরিবর্তন যদি হঠাৎ করে হয়ে যায়, হঠাৎ করে কি হচ্ছে যে এইরকম জিনিস কন্ডিশন হয়ে যায়, তাহলে ওর কি হচ্ছে যে যদি ভয় খেয়ে যায়, ব্যাপারটা এরকম হচ্ছে, যদি হয়ে যায়, তাহলে ওর ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থেকে যাবে। 3 নম্বর, আলসারেটিভ, অর্থাৎ যদি স্মল ইন্টেস্টাইন কিংবা লার্জ ইন্টেস্টাইন কোনো জায়গার মধ্যে ঘা হয়ে যায়, ক্ষত সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ এগুলোর মধ্যে হয়তো ফুটো হয়ে গেছে, কিংবা হয়তো এরকম ঘা সৃষ্টি হয়ে গেছে, এইরকম সৃষ্টি হয়ে যায়, মানে আলসার হয়ে যায়। ঠিক আছে, এইরকম সিচুয়েশনের সৃষ্টি হতে গেলে ওর ডায়রিয়া কিন্তু আর থামবে না, অর্থাৎ ডায়রিয়া ওর চলতেই থাকবে, মানে এই ধরনের মল নির্গত হতে থাকবে। তাহলে এই 3টি কারণের জন্য কি হচ্ছে যে ডায়রিয়া হয়ে থাকে। এবার আমরা দেখব যে কি ডায়রিয়া রোগীকে কিভাবে প্রতিকার করব, রেমেডি। তাহলে আমরা যখন দেখছি যে ডায়রিয়া কি কারণ হয়েছে, ডায়রিয়া প্রধানত অ্যাবজর্পশন যে মানুষের ক্ষেত্রে হয়েছে ওর দেহের মধ্যে, সেটা লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে হোক, স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রেই হোক, কিংবা স্টোমাকের ক্ষেত্রে হোক, যেখানেই হোক কি হচ্ছে যে অ্যাবজর্পশন প্রক্রিয়া সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে, অর্থাৎ নষ্ট হয়ে গেছে। তাহলে এই অ্যাবজর্পশন প্রক্রিয়া যদি আমরা বাড়িয়ে দিতে পারি, তাহলে কি হচ্ছে যে ডায়রিয়াটা আর থাকবে না। তাহলে সেটা কিভাবে দূর হবে, ওই রোগীটাকে প্রচুর পরিমাণে নুন এবং কি হচ্ছে যে চিনির মিশ্রণ করে জলটা কি হচ্ছে যে প্রচুর পরিমাণে খাওয়াতে হবে, অর্থাৎ ORS তৈরি করতে হবে, ORS তৈরি করে ওকে খাওয়াতে হবে। যত আমরা খাওয়াতে পারবো ততই কি হচ্ছে যে ওর অ্যাবজর্পশন প্রক্রিয়াটা সঠিক হতে শুরু করবে। তা এটা তো যদি না হয়, তাহলে আমাদের কি হচ্ছে যে কি ইন্ট্রাভেনাস স্যালাইন কিনে আনতে হবে। ইন্ট্রাভেনাস স্যালাইন, এটা ওকে কি হচ্ছে যে ওর দেহের মধ্যে প্রবেশ করতে হবে এর জলটাকে, আর তখন কি হচ্ছে যে ওর দেহের মধ্যে অ্যাবজর্পশন প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে, আর হতে গেলে মানে ডায়রিয়াটা দূর হয়ে যাবে। যদি এটা করে ও না হয়, তাহলে এবার কিন্তু ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওর রোগটা কি হচ্ছে মানে ওষুধটা খাওয়াতে হবে। তাহলে এতদূর পর্যন্ত থাকলো। এর পরের দিন কি হচ্ছে যে পরবর্তী অংশ আমরা কি হচ্ছে যে ডিসকাস করব। ঠিক আছে।